কোনটা কন্ডাক্টর কোনটা ইনসুলেটর, কেন সে ইনসুলেটর হবে, কেন কন্ডাক্টর হবে এবং কেন সেমিকন্ডাক্টর হবে। যেহেতু ইলেকট্রনিক্স হচ্ছে সেমিকন্ডাক্টর, সো আমি এখন থেকে যা কিছু আলোচনা করব সবই সেমিকন্ডাক্টর নিয়েই আলোচনা করব। এখন সেমিকন্ডাক্টর হতে পারে হচ্ছে দুই প্রকারের। সেমিকন্ডাক্টর হতে পারে দুই প্রকারের, একটাকে বলা হচ্ছে ইন্ট্রিনসিক আর একটাকে বলা হচ্ছে এক্সট্রিনসিক। ইন্ট্রিনসিক মানে যদি বলতে পারো একটা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে ভেজাল মিশানো সেমিকন্ডাক্টর। পিওর সেমিকন্ডাক্টর হতে পারে সিলিকন, পিওর সিলিকন। পিওর সিলিকনকে আমি বলবো হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আচ্ছা, এই সিলিকন যখন পিওর থাকে তখন রুম টেম্পারেচারে আগে সিলিকনের স্ট্রাকচারটা আমরা একটু দেখি। সিলিকন যেহেতু সেমিকন্ডাক্টর, তার বহিস্থ শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, সো তার স্ট্রাকচারটা কেমন হবে একটু দেখি। ওকে, সো এটা হচ্ছে একটা সিলিকনের স্ট্রাকচার দেখানোর চেষ্টা করছি। 4টায় হাত থাকবে একটা সিলিকনের, যেহেতু বহিস্থ শক্তি স্তরে 4টা করে ইলেকট্রন বসতে পারবে, সো 4টা করে হাত থাকবে। কোনো হাতই ফাঁকা থাকবে না। এগুলো হচ্ছে আমি এইগুলোকে পাশের যে একদম সারফেসের যে বন্ডটা, একদম অ্যাটমের একটা ম্যাটেরিয়ালের সারফেস আছে না, এই সারফেসের দিকে গেলে দেখবে এই বন্ডগুলো খালি থাকে, এই বন্ডগুলোকে বলে ড্যাঙ্গেলিং বন্ডস। ড্যাঙ্গেলিং মানে ভাঙা হাত। এই ভাঙা হাতগুলো হচ্ছে সারফেসের দিকে থাকে, মানে সারফেস কেটে ফেলানোর জন্য এই বন্ডগুলো খালি হয়ে থাকে। ওকে, এখন যখন একটা সিলিকন এরকম থাকে, যখন সে রুম টেম্পারেচারে থাকে, তখন রুম টেম্পারেচার না, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে। যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে তখন এই 4টা হাতই অন্য একটা সিলিকনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড গঠন করে বসে থাকে। সো এখানে কোনো ফ্রি ইলেকট্রন পাবো না, যেহেতু কোনো হাত ভাঙা নেই, সো কোনো ফ্রি ইলেকট্রনও নেই। ওই হাতে তো ইলেকট্রন বসে আছে, সো হাত ভাঙা থাকলে ফ্রি ইলেকট্রন পেতাম। সো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোটামুটি যে কোনো সেমিকন্ডাক্টর একটা ইনসুলেটরের মতো বিহেভ করে, কারণ কোনো ইলেকট্রন তখন খেয়াল করো, এই কন্ডাকশন ব্যান্ড ইভি ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন সব বসে আছে, ভ্যালেন্স ব্যান্ডে এখানে ইলেকট্রন সব বসে আছে, যেহেতু বন্ড ভাঙা নেই, সো এটা একটা ইনসুলেটরের মতো কাজ করবে। এখানে যতই আমি ভোল্টেজ অ্যাপ্লাই করি এখান থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না। কিন্তু রুম টেম্পারেচারে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেহেতু এনার্জি ব্যান্ড গ্যাপটা মিডিয়াম, মানে অল্প 0.7 সামথিং বা 0.4 সামথিং ইভি ইলেকট্রন ভোল্ট যদি হয়, এখান থেকে এই বন্ডটা ভেঙে গেল, দেখা গেলো রুম টেম্পারেচারে আসলে কোনো কারণে আমার এখান থেকে একটু এনার্জি পাইছে, কোনো কারণে সে এনার্জি পাইছে, এখানে দেখা গেলো কোনো একটা এনার্জি পাইছে, এনার্জি পাওয়ার ফলে এখানে বন্ডটা ভেঙে গেছে, সো একটা ফ্রি ইলেকট্রন ক্রিয়েট হয়ে যাবে। সো রুম টেম্পারেচারে এসে দেখা যায় যে কিছু বন্ড এরকম ভেঙে যায়। যদি বন্ড না ভাঙে তাহলে কিন্তু কখনোই সে কারেন্ট কন্ডাক্ট করবে না। বন্ড করে থাকলে তো ইলেকট্রনটা কোথাও না কোথাও বাইন্ড হয়ে আছে, সে কারেন্ট কন্ডাক্ট করবে কী করে? আমার তাকে বাইন্ডিংটা সরাইতে হবে। সো কিছু টেম্পারেচার অ্যাপ্লাই করলে দেখা যায় যে এই বন্ডগুলো ভেঙে যেতে থাকে। এরকম মিলিয়নস অফ বন্ড যখন ভাঙে তখন হচ্ছে আমার ইলেকট্রন বেশি করে পাওয়া যায়। কিন্তু নর্মালি আমি বন্ড ভাঙার দিকে খেয়াল করি না, আমি ডোপিং করি যে বন্ড ভাঙবো কতগুলো ভাঙবো। নর্মালি এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফ্রি ইলেকট্রন খুব কম থাকে। যেটা ইন্ট্রিনসিক যেটা বলছি এটা পিওর সিলিকন। পিওর সিলিকনের ক্ষেত্রে শুধুমাত্র বন্ড ভাঙলে আমি ইলেকট্রন পাবো, অন্য কোনোভাবে পাবো না। সো বন্ড ভাঙবে খুব কম, ইলেকট্রনের সংখ্যাও খুব কম থাকবে। সো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, পিওর সেমিকন্ডাক্টর কারেন্টও খুব কম কন্ডাক্ট করে। ওকে, সো যদি 0 ডিগ্রিতে থাকে সে কিন্তু কারেন্ট কন্ডাক্ট করবে না, কারণ বন্ড একটাও ভাঙা নেই। সো ভাঙা বন্ড না থাকলে ফ্রি ইলেকট্রন থাকবে না, সো সে কোনো কারেন্ট কন্ডাক্ট করবে না। ওকে, এখন ইন্ট্রিনসিক তো একটাই, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক। এই সিলিকনের আর একটা ধরন আছে, এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক মানে বলতেছে যে যদি আমি এই সিলিকনের সঙ্গে আলাদা কোনো ভেজাল ইমপিউরিটিস, বলতেছে বাংলায় বলে ভেজাল, যদি ইমপিউরিটিস কোনো ম্যাটেরিয়ালের সঙ্গে অ্যাড করতে পারি, সেই অ্যাড করা ম্যাটেরিয়াল এবং ওই সেমিকন্ডাক্টর সহ ওটাকে বলা হবে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। হ্যাঁ, এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আবার দুই ধরনের। এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর আবার দুই ধরনের, সেটা হচ্ছে
এন টাইপ, আরেকটা হচ্ছে পি টাইপ। এন টাইপ এবং পি টাইপের নামকরণের একটা কারণ আছে। এন দিয়ে বোঝানো হচ্ছে নেগেটিভ চার্জ, পি দিয়ে বোঝানো হচ্ছে পজিটিভ চার্জ। এন টাইপ সেমিকন্ডাক্টর মানে হচ্ছে এর ভিতরে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি আছে, এবং পি টাইপ সেমিকন্ডাক্টর মানে হচ্ছে এর ভিতরে পজিটিভ চার্জের পরিমাণ বেশি আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা। কিভাবে তৈরি করব একটু পরে আসতেছি, এবং পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা। এখন যারা কেমিস্ট আছেন বা যারা বিজ্ঞানী অ্যানালাইসিস করে দেখছেন, যদি আমি সেমিকন্ডাক্টর তো মানে চতুর্যোজী মৌল, তাই তো, চতুর্যোজী মৌল বৈশিষ্ট্য শক্তির 4টে আছে। যদি আমি পেন্টাভ্যালেন্ট অর্থাৎ পঞ্চযোজী মৌল দিয়ে একে ডোপ করি, এর ভিতরে যদি পঞ্চযোজী মৌল ভেজাল হিসেবে মিশাই, এই সেমিকন্ডাক্টরের ম্যাটেরিয়ালের স্ট্রাকচারের ভিতরে যদি কেমিক্যাল রিয়াকশান ঘটাই পঞ্চযোজী মৌল দিয়ে, তাহলে দেখা যাবে যে স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এই স্ট্রাকচারটা তখন একটু চেঞ্জ হয়ে যাবে। এইখানে মনে করো যে একটা ফসফরাস, পঞ্চযোজী মৌলের ভিতরে ফসফরাস, আর্সেনিক, এরা হচ্ছে পঞ্চযোজী মৌল। আমি ফসফরাস মিশাইতে পারি, আর্সেনিক মিশাইতে পারি, ওকে। সো এটা মনে করো একটা ফসফরাসের অ্যাটম। ফসফরাসের অ্যাটম, ফসফরাসের যেহেতু বহিস্থ শক্তি স্তরে 5টা ইলেকট্রন, আর সিলিকনের যেহেতু বহিস্থ শক্তি স্তরে 4টা ইলেকট্রন, সে 4টার সঙ্গে সুন্দর মতো 4টা বন্ড গঠন করে ফেলবে। কিন্তু তার তো আরেকটা বন্ড গঠন করার সুযোগ ছিল। সে আরেকটা বন্ড কী হবে, ফ্রি ইলেকট্রন হিসেবে থাকবে। ওই ফ্রি ইলেকট্রন কারোর সঙ্গেই কোভ্যালেন্ট বন্ড গঠন করে নিই, সো ফ্রি হিসেবে আসে। সো এখানে একটা ফ্রি ইলেকট্রন পাওয়া যাবে, ফ্রি ইলেকট্রন। কারণ এখানে পঞ্চযোজী মৌল যেহেতু 4টার সঙ্গে 4টা বন্ড গঠন করছে, একটা বন্ড খালি আছে, সো সেটাকে আমি ফ্রি ইলেকট্রন হিসেবে ট্রিট করব। এইরকম মিলিয়নস অফ ফসফরাস অ্যাটম যদি যোগ করি, তাহলে মিলিয়নস অফ ফ্রি ইলেকট্রন পাবো। সো এভাবেই মূলত আমার একটা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। যেহেতু ফ্রি ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে, সো তার কন্ডাক্টিং অ্যাবিলিটিটাও বাড়বে আস্তে আস্তে। সো এন টাইপ মূলত এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য আমাকে পঞ্চযোজী মৌল ব্যবহার করতে হবে। তার এক্সাম্পল হচ্ছে আর্সেনিক অথবা ফসফরাস দিয়ে আমি যদি এর সঙ্গে কেমিক্যাল রিয়াকশান ঘটাই, অর্থাৎ ডোপিং করি। ডোপিং করা মানে হচ্ছে একটা সেমিকন্ডাক্টরের ভিতরে অন্য কিছু ডিরেক্টলি অ্যাড করে দেয়া, সেটাই হচ্ছে ডোপিং, ওকে। এখন এটা গেল হচ্ছে পঞ্চযোজী মৌল অ্যাপ্লাই করে আমি এন টাইপ করলাম। এটা হচ্ছে এখন এর নাম দিব হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। হ্যাঁ, ওটা আসছে, মানে পঞ্চযোজী নিলে হবে সে হচ্ছে এন টাইপ, মানে ওই সেমিকন্ডাক্টরের ভিতরে এই সেমিকন্ডাক্টরের ভিতরে নাম্বার অফ ইলেকট্রনস ইজ হায়ার দেন দ্য নাম্বার অফ হোল, নাম্বার অফ ইলেকট্রন ইজ হায়ার দ্যান দ্য নাম্বার অফ হোল। তাহলে এখানে আমি বলবো এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আরেকটা কথা আসবে যে মেজরিটি ক্যারিয়ার। অর্থাৎ মেজরিটি কে আছে এখানে, মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। আর মাইনরিটি, আচ্ছা তুমি বললে যে হোলস জিনিসটা কি, আচ্ছা তুমি অবশ্যই নাম শুনেছো ইলেকট্রন এবং প্রোটন, তাই তো। ইলেকট্রন এবং প্রোটনের চার্জ পজিটিভ এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। এখন তুমি হোলের যে কনসেপ্টের কথা বলতেছো, হোলের কনসেপ্ট হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রন ইজ হোল। যেখানে ইলেকট্রন থাকার কথা ছিল সেখানে যদি ইলেকট্রন না থাকে, তাহলে সেটা একটা নেট পজিটিভ চার্জের মতো কাজ করবে। সেই অ্যাবসেন্স অফ ইলেকট্রন ইজ কল্ড হোল। সো যেখানে ইলেকট্রন নাই সেখানে আমি হোল হিসেবে কথা বলবো সেটাকে। হোল মনে করো এখানে হোল এবং ইলেকট্রন দুইটাই আছে, এখানে হোল এবং ইলেকট্রন পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, সো চার্জ নিউট্রাল হিসেবে আছে। এখানে মনে করো যে সে একটা শুধু হোল আছে, সো এখানে পজিটিভ আছে। এখন এখান থেকে ইলেকট্রনটা লাফ দিয়ে যদি এখানে চলে যায়, তাহলে এখানে আবার একটা হোল ক্রিয়েট হয়ে যাবে। হোলটা মূলত দৌড়ায় এভাবেই। সো ইলেকট্রন এক পাশ থেকে অন্যদিকে যায়, সো মনে হয় যে হোল এক পাশ থেকে অন্যদিকে উল্টা দিকে যাচ্ছে। এই চেয়ার থেকে লাফাই যদি তুমি অন্যদিকে যাও, তুমি মনে করো একটা ইলেকট্রন, চেয়ারগুলো মনে করো হোল। সো তুমি এবং চেয়ারে যখন বসে আসো তখন মনে করো জিনিসটা চার্জ নিউট্রাল, হোলের চার্জ যা ইলেকট্রনের চার্জও তাই। এখন তুমি একটা চেয়ার থেকে অন্য চেয়ারে লাফালাফি করতেছো, ইলেকট্রন দৌড়াচ্ছে কিন্তু মনে হচ্ছে হোল দৌড়াচ্ছে।
একটা অপরটার অপোজিট মনে হতে পারে। সো নর্মালি দৌড়ায় হচ্ছে হোল, কিন্তু তার অপোজিট রিয়াকশান মানে এটাকে বলা হয় যে রিলেটিভ মোশন। ইলেকট্রন দৌড়ানোর ফলে মনে হচ্ছে যে হোলও দৌড়াচ্ছে। ওকে, সো হোল ইজ দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রন। ইলেকট্রন যেখানে নাই সেটাকে আমি হোল হিসেবে ক্রিয়েট করব। এবং সেমিকন্ডাক্টরের ভিতরে সব সময় সেমিকন্ডাক্টরের ভিতরে হোল এবং ইলেকট্রনের জন্য কারেন্ট ফ্লো হয়। দুইটা জিনিস, হোল এবং ইলেকট্রনের জন্য কারেন্ট ফ্লো হবে। কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে কখনোই হোলের কনসেপ্ট আসবে না, কারণ কন্ডাক্টরের ক্ষেত্রে হোল নেই বললেই চলে। শুধুমাত্র সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের জন্য হোলের কনসেপ্ট আসবে। ওকে, আচ্ছা, আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করলাম, সেটা হচ্ছে পঞ্চযোজী মৌল দিয়ে যখনই একে ডোপিং করলাম, পঞ্চযোজী মৌল যখন এর স্ট্রাকচারের ভিতর ইনজেক্ট করলাম, তখন একটা ফ্রি ইলেকট্রন দিল। এই ফ্রি ইলেকট্রনটাই হচ্ছে আমার এন টাইপ ম্যাটেরিয়াল। এই ফ্রি ইলেকট্রনের জন্য যে ম্যাটেরিয়ালটা তৈরি হলো সেটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। ওকে, এখন পি টাইপ ম্যাটেরিয়াল হলে তার ভিতরে পজিটিভ চার্জের জন্য পজিটিভ চার্জের পরিমাণটা বেশি থাকবে। আচ্ছা, এটা করলাম পঞ্চযোজী দিয়ে, ওইটা করবো যে ত্রিযোজী, এটাকে ট্রাইভ্যালেন্ট বলে। ট্রাইভ্যালেন্ট ম্যাটেরিয়াল হতে পারে কি ব্রোন, ইন্ডিয়াম, গ্যালিয়াম, এরকম অ্যালুমিনিয়াম হতে পারে। এই সমস্ত ম্যাটেরিয়াল কি হতে পারে? ব্রোন, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, গ্যালিয়াম, এটা ত্রিযোজী মৌল। এদের বহিস্থ শক্তি স্তরে 3টা করে ইলেকট্রন আছে। আমি যদি এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে যদি এই সেমিকন্ডাক্টরটাকে ডোপ করি, অর্থাৎ এই সেমিকন্ডাক্টরের স্ট্রাকচারে ওইগুলো ঢোকাই, তাহলে আমার পি টাইপ মৌল তৈরি হবে। সেটা একটু আর এঁকে দেখাই। এখানে এখন আমি ব্রোন অ্যাড করব, সো বিআর ব্রোন অ্যাড করলাম। ব্রোনের বহিস্থ শক্তি স্তরে হাত কয়টা? 3টা। আর সিলিকনের বহিস্থ শক্তি স্তরে হাত 4টা। এখানে ব্রোন 3টা সিলিকনের সঙ্গে সুন্দর মতো হাত গঠন করে ফেলছে, বন্ড গঠন করছে, কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ ইলেকট্রন শেয়ার করে সে একটা বন্ড তৈরি করছে। কিন্তু এখানে তো আরেকটা ইলেকট্রন বসার জায়গা ছিল সিলিকনের ভিতরে, একটা কোভ্যালেন্ট বন্ড গঠন করার সুযোগ ছিল, ইলেকট্রন বসার একটা জায়গা ছিল, কিন্তু সেখানে তো ইলেকট্রন বসে নাই। সো অ্যাবসেন্স অফ ইলেকট্রন এখানে তৈরি হবে, যে এই বন্ডে একটা ইলেকট্রনের অ্যাবসেন্স তৈরি হবে। সো ওই বন্ডটা হয়ে যাবে একটা পি টাইপ ম্যাটেরিয়ালের ভিতরে। সো এখন বোঝা গেল অ্যাবসেন্স অফ ইলেকট্রন ইজ হোল। সো এখানে হোল ক্রিয়েট হয়ে গেল, মানে এখানে ইলেকট্রন একটা বসার চেয়ার আছে কিন্তু ইলেকট্রন বসে নাই, বসার চেয়ার আছে কিন্তু ইলেকট্রন বসে নাই। এখন এই ধরনের মিলিয়নস অফ অ্যাটম যদি আমি যোগ করি, সো মিলিয়নস অফ হোল ক্রিয়েট হবে। সো সেটাকে বলবো আমি পি টাইপ ম্যাটেরিয়াল। ওকে, কীভাবে এন টাইপ পি টাইপ বানানো হয় সেটা বোঝা গেল, প্রসেস বোঝো। কিন্তু বাংলাদেশের কোথাও এন টাইপ পি টাইপ তৈরি করার জন্য যে ক্লিন ল্যাব দরকার, ক্লিন রুম দরকার, সেই ধরনের ভ্যাকুয়াম ক্লিন রুম খুব কঠিন বানানো। টেম্পারেচারের সাথে অনেক কিছু মেনটেন করে এই জিনিসগুলো তৈরি করা হয়। এন টাইপ পি টাইপ বা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল প্রসেসিংটা অনেক কস্টলি, খুব সহজে ল্যাব আমরা তৈরি করতে পারবো না। আস্তে আস্তে আমাদের এখানে ডিজাইন করা হয়, মাস্ক ডিজাইন বলে, উল্কা সেমিতে যে সমস্ত কাজ করা হয়, এখানে মাস্ক ডিজাইন করা হয়, সেই ডিজাইন দিয়ে বাইরে গিয়ে কাজ করা হয়। এখন আমাদের ওই ধরনের ল্যাব ফ্যাসিলিটিস নেই। যে সমস্ত 2-1টা জায়গা আছে, যেমন সাভারে বলো বা এখানে অ্যাটমিক এনার্জির বোধহয় আরেকটা ল্যাব আছে, সেখানে কাজ হয়, কিন্তু এই মানে শুধুমাত্র এক্সপেরিমেন্টের পারপাসে, কোনো আমাদের ইন্ডাস্ট্রিও নেই এমন কোনো কিছু। আমরা বাইরে থেকে সব সোলার সেল বলো বা মসফেট বলো সব কিনে আনি। আমাদের এখানে কোনো মসফেট বা বিজেটি বানানো হয় না। বাংলাদেশের কোথাও মসফেট বিজেটি বা ট্রানজিস্টর কোনো কিছু বানানো হচ্ছে না। এটা হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করে আমরা নিয়ে এসে কাজ চালাই। সো এন টাইপ পি টাইপ কীভাবে তৈরি হচ্ছে বোঝা গেল প্রসেসটা। এইগুলো কিন্তু লিখতে হবে, কিভাবে এন টাইপ তৈরি করা যায়, কিভাবে পি টাইপ তৈরি করা যায়, এটা কিন্তু স্ট্রাকচার সহ আঁকতে হবে। যখন তুমি এক্সপ্লেইন করবা তখন স্ট্রাকচার সহ আঁকবা, এবং ট্রাইভ্যালেন্ট পেন্টাভ্যালেন্ট ম্যাটেরিয়ালগুলোর নাম সহ বলবা, যে ট্রাইভ্যালেন্ট পেন্টাভ্যালেন্ট ম্যাটেরিয়ালগুলো এই। ওকে, এরপরে যেটা ছিল যে আমার এখন জানা আছে। আচ্ছা, একটা জিনিস বলি, এই যে আমি ডোপিং করি, ডোপিংয়ের কনসেন্ট্রেশন অ্যারাউন্ড 10⁻12 থেকে 10⁻19 অ্যারাউন্ড এই লেভেলে ডোপিংটা করা হয়। যখন ডোপিং করব তখন মোটামুটি এত পরিমাণ ডোপিং করা হয়, 10⁻12 থেকে 10⁻19 পর্যন্ত। আর আমাদের নর্মাল অ্যাটমিক যে রেঞ্জ আছে, অ্যাটমের যে রেঞ্জ আছে সিলিকনের ভিতরে, ধরো 5 × 10⁻22 এরকম অ্যারাউন্ড, মানে প্রতি সেন্টিমিটার কিউবে
প্রতি সেন্টিমিটার কিউবে এই পরিমাণ অ্যাটম আছে একটা সিলিকনের, সেইখানে আমি ডোপিং করি 12 থেকে 10⁻19 পর্যন্ত। এবং নর্মাল ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হোলের পরিমাণ 10⁻10 অথবা ইলেকট্রনের পরিমাণ 10⁻10 এইরকম অ্যারাউন্ড থাকে, 10 এরকমই অ্যারাউন্ড এরকমই থাকে। হ্যাঁ হ্যাঁ, ফ্রি ইলেকট্রনের কথা যেটা বলছে। হ্যাঁ, এখন আসি এই এন টাইপ পি টাইপ ম্যাটেরিয়াল, এই এন টাইপ পি টাইপ ম্যাটেরিয়ালে যদি আমি এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করি বা ভোল্টেজ দিই তাহলে এটা কী ধরনের বিহেভ করে। যদি সেটা এন টাইপ হয়, যদি এন টাইপ হয়, আমি কি দিয়ে ধরেন এন টাইপ করছি, ফসফরাস অর আর্সেনিক বা পেন্টাভ্যালেন্ট নর্মালি যেটাকে বলে। এন টাইপ যদি হয়, হ্যাঁ, নাম্বার অফ নেগেটিভ চার্জের পরিমাণ বেশি আছে, নাম্বার অফ নেগেটিভ চার্জের পরিমাণ বেশি আছে। সো এখানে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, পজিটিভ, এটা নেগেটিভ। যখন ভোল্টেজ অ্যাপ্লাই করব তখন কারেন্টটা কোন দিকে যাবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। সো এদিক থেকে এদিকে যাবে, এদিক দিয়ে কারেন্টটা ঢুকবে। যে ঘটনাটা ঘটবে, যেহেতু এটা পজিটিভ ভোল্টেজ এখানে আমি অ্যাপ্লাই করেছি, সো নেগেটিভ চার্জটা এই পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত হবে। সো ইলেকট্রনগুলো এদিক দিয়ে দৌড়াতে থাকবে, ইলেকট্রনগুলো আসবে কোন দিক থেকে কোন দিকে, এদিক থেকে এদিকে ইলেকট্রনটা আসবে, আর কারেন্টটা কিন্তু উল্টা দিকে যাচ্ছে। এখন ইলেকট্রনটা যখন এদিক থেকে এদিকে আসবে তখন এইখানে কিন্তু নেট পজিটিভ চার্জ সৃষ্টি হবে, কারণ ইলেকট্রন যেহেতু সরে যাচ্ছে। সো কারেন্টটা কীভাবে সার্কুলেট হয় তার মেকানিজমটা একটু বোঝানোর জন্য এটা বলছি জাস্ট। এখানে ইলেকট্রনটা এদিক থেকে এদিকে চলে আসলো, যেহেতু ইলেকট্রন সরে আসছে, সো এখানে একটা পজিটিভ চার্জ তৈরি হয়ে গেছে। সেই পজিটিভ চার্জ এই নেগেটিভ দ্বারা আকর্ষিত হবে। সো ইলেকট্রনগুলো এখান থেকে আবার এখানে দৌড়াতে থাকবে। ইলেকট্রন এখানে আসবে, আসার পরে এখানে দেখবে আবার পজিটিভ চার্জ ক্রিয়েট হয়েছে। সো নেগেটিভ প্লেট থেকে ইলেকট্রনগুলো এখানে সার্কুলেট হয়ে যাবে। এইভাবে একটা সম্পূর্ণ সার্কুলেশন তৈরি করে এন টাইপের জন্য। ওকে, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ দ্বারা আকর্ষিত হলো, অ্যাট্রাক্ট ফিল করলো, এই অ্যাট্রাকশনের জন্য নেগেটিভ চার্জের দিকে চলে আসলো। যদি নেগেটিভ চার্জ চলে আসে, নেগেটিভ চার্জ সরে যাওয়া মানেই কি, সেখানে পজিটিভ চার্জ তৈরি হয়ে যাওয়া। সো এই পজিটিভ চার্জ আবার এই নেগেটিভ প্লেট দ্বারা আকৃষ্ট হবে। সো ইলেকট্রনগুলো এদিক দিয়ে এদিকে আসবে, আসার সঙ্গে সঙ্গে এই ইলেকট্রিক ফিল্ডটা ইলেকট্রনগুলোকে আবার ধাক্কায় এখানে নিয়ে যাবে। এভাবে একটা সার্কিটের ভিতর দিয়ে কন্টিনিউয়াসলি কারেন্ট কন্ডাক্ট করতে থাকবে যদি আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে রাখি। এটা হচ্ছে এন টাইপের জন্য। যদি পি টাইপ হয়, পি টাইপ কীভাবে যেন তৈরি করি, পজিটিভ চার্জ পি টাইপ কি জানো, কীভাবে তৈরি করে জানো, কীভাবে তৈরি করি, পি টাইপ সেমিকন্ডাক্টর কীভাবে তৈরি করি, ত্রিযোজিমৌল ট্রাইভ্যালেন্ট। আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ওকে, এখন কি করবে, পজিটিভ চার্জগুলো এই নেগেটিভ চার্জের দিকে আসতে থাকবে। যেহেতু পজিটিভ চার্জ সরে যাচ্ছে, সেহেতু একটা নেট নেগেটিভ চার্জ তৈরি হবে। সো সেই নেট নেগেটিভ চার্জ এই পজিটিভ দিয়ে আকর্ষিত হবে। সো কারেন্টটা কী করবে, পজিটিভ চার্জ যেদিকে যাবে সেই দিক দিয়ে কারেন্টটা ফ্লো করবে, এইভাবে আসবে, এখান দিয়ে যাবে, এখান থেকে আসবে। সো অল টাইম ওই সেম মেকানিজমে কারেন্টটা পজিটিভ থেকে নেগেটিভে ফ্লো হতে থাকবে। বোঝা গেল এন টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ সেমিকন্ডাক্টরের কারেন্ট কীভাবে কন্ডাক্ট হবে। ওকে, আরেকটা জিনিস বলে রাখি, এই পোর্শনটুকুই হচ্ছে আমার একটা সেমিকন্ডাক্টর, বাইরে কিন্তু কন্ডাক্টর। সো আমি যে হোলের কথা বলতেছি, এই হোলটা দৌড়াইয়ে এই পর্যন্ত আসতে পারবে। সেমিকন্ডাক্টরের ভিতরে এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত আসতে পারে, সেমিকন্ডাক্টর থেকে বের হতে পারবে না। তার আগেই ইলেকট্রনটা এখানে গিয়ে ওর সঙ্গে কম্বাইন করে ফেলবে। হ্যাঁ, ওকে, হোলটা এদিক থেকে এ পর্যন্ত আসতে যত সময় নেবে, হোলের ওজন একটু বেশি, ম্যাস একটু বেশি ইলেকট্রনের তুলনায়। ইলেকট্রন খুব পাতলা, খুব দ্রুত সরতে পারে, ইলেকট্রিক ফিল্ড পেলেই লাফ দিয়ে চলে যাবে। হ্যাঁ, সো যেহেতু হোল কখনোই সেমিকন্ডাক্টর থেকে বের হতে পারে না, সো ইলেকট্রনটা বের হওয়ার আগেই হোলের সঙ্গে রিকম্বিনেশন করে ফেলে। ওকে, হোল ইলেকট্রন মিলে যাওয়াকে বলা হয় রিকম্বিনেশন। এখন আসি এই এন টাইপ এবং পি টাইপ দিয়ে আমি একটা পিএন জাংশন তৈরি করব। মনে করো একটা এন টাইপ ম্যাটেরিয়াল আছে আর একটা পি টাইপ ম্যাটেরিয়াল আছে। এখন পিএন জাংশন তৈরি করলে কিভাবে কি হয় সেটা একটু দেখি।
বড় করে আঁকি। মনে করো এটা আমার এন টাইপ। এন টাইপের পাশাপাশি মনে করো আমি একটা তৈরি করলাম পি টাইপ। এন টাইপের পাশাপাশি আমি একটা পি টাইপ করলাম। এন টাইপের পাশাপাশি পি টাইপ তৈরি করলে যে জিনিসটা আসবে, দুইটা জিনিসের কথা বলে রাখি। ঘনত্বের ডিফারেন্সের জন্য যদি ডেনসিটির ডিফারেন্স হয়, তাহলে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে অবশ্যই যে কোনো কিছু ফ্লো হতে পারবে, সেটাকে বলা হয় ডিফিউশন বা ব্যাপন, তাই না? যেহেতু এটা এন টাইপ, এর ভিতরে ইলেকট্রন হচ্ছে মেজরিটি, এদিকে পি টাইপ ইলেকট্রন কম, সো এখান থেকে ইলেকট্রনগুলো এদিকে ডিফিউজ হতে থাকবে। আবার এখানে পি টাইপ মানে এখানে হোল হচ্ছে মেজরিটি, এন হচ্ছে মাইনরিটি, সো হোলগুলো এদিক থেকে এদিকে যাবে। সো দেখা যাবে কি, যখনই আমি অ্যাটাচ করে ফেলবো, যখনই একসাথে করে ফেলবো, তখন এন থেকে পিতে ইলেকট্রন দৌড়াবে, পি থেকে এনে হোল দৌড়াবে। একটা জিনিস কি বলছি, যদি মনে করো প্রথমে এই কাছাকাছি একদম এই পোর্শনটা ধরো এই পোর্শনটা, এই যে এন টাইপের এই মাথার পাটটা আর পি টাইপের এই মাথার পাটটা, ওকে। যখন এখান থেকে ইলেকট্রনটা এপাশে চলে গেছে, ইলেকট্রনের অ্যাবসেন্স মানে কি? পজিটিভ চার্জ। সো ইলেকট্রন এখান থেকে সরে যাওয়া মানে এখান থেকে একটা পজিটিভ চার্জ এখানে তৈরি করে ফেললো, পজিটিভ চার্জ এখানে তৈরি করে ফেললো, তাই তো? যেহেতু ইলেকট্রন সরে গেছে পজিটিভ, এ কিন্তু আমার একসাথে জোড়া লাগানোর ফলে হলো, ওকে। আবার এখান থেকে হোল সরে যাওয়া মানে কি? সেখানে নেগেটিভ চার্জ তৈরি হয়ে যাও। সো এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হলো। খেয়াল করো, এদিকে হোল যখন সরে গেল তখন নেগেটিভ চার্জ তৈরি হলো, ইলেকট্রন যখন সরে গেল তখন পজিটিভ চার্জ তৈরি হলো। তাহলে পজিটিভ এবং নেগেটিভ চার্জ একটু সেপারেট হয়ে আসে না? সো একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, সে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। এখানে একটা ছোট্ট একটা ইলেকট্রিক ফিল্ড সে তৈরি করে ফেলছে। যখনই আমি দুটাকে অ্যাটাচ করে ফেলেছি, সে প্রথমত অবস্থায় একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে। এই ইলেকট্রিক ফিল্ডটা আসলে কি করতেছে? এই ইলেকট্রিক ফিল্ডটা যে কাজটা করতেছে, ইলেকট্রন সবসময় একটা জিনিস মনে রাখো, ইলেকট্রিক ফিল্ড যদি এদিক থেকে এদিকে যায়, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড, পজিটিভ থেকে নেগেটিভ, এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড, তাই তো? ইলেকট্রিক ফিল্ড যদি পজিটিভ থেকে নেগেটিভে যায়, তাহলে ইলেকট্রনটা দৌড়ায় হচ্ছে উল্টা দিকে। ইলেকট্রন হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের উল্টা দৌড়ায়, আর হোল হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে দৌড়ায়, তাই তো? এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে হোল, তো ইলেকট্রন, এটা হচ্ছে হোল। ইলেকট্রন দৌড়াবে কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনকে তার উল্টা দিকে দাবড়াবে। কি বলতেছি? ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনকে তার উল্টার দিকে ছুটানোর ব্যবস্থা করবে, আর হোলকে তার নিজের দিকেই দৌড়ানোর ব্যবস্থা করবে। ওকে, বোঝা গেল? এইটুকু বুঝলে এই জায়গায় একটা জিনিস বুঝতে হবে। এখন ইলেকট্রিক ফিল্ড যেহেতু এখন এই দিক থেকে এই দিকে ক্রিয়েট হয়েছে, এখন ইলেকট্রনটা কোন দিকে যাবে? ইলেকট্রিক ফিল্ডের দিকে না উল্টা দিকে? উল্টা দিকে। যদি তাই হয়, তাহলে এখানে ইলেকট্রনের সংখ্যা বেশি ছিল, এখন এই ইলেকট্রনকে সে আস্তে আস্তে বাধা দিবে, সে যেতে দিবে না, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে দৌড়াতে হবে। এখানে পজিটিভ চার্জ, সে ইলেকট্রিক ফিল্ডের দিকে দৌড়াবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে, সো ইলেকট্রন হোলটা এই দিকে ঠেলতে থাকবে। সো ইলেকট্রনটা এইদিকে ঠেলবে, হোলটা এদিকে ঠেলবে, তার মানে সে এই ডিফিউশন প্রসেসটাকে বাধা দিতে থাকবে। যদি ইলেকট্রিক ফিল্ডটা যথেষ্ট পরিমাণ শক্তিশালী হয়, তাহলে এই ডিফিউশন প্রসেস আলটিমেটলি আজীবন চলতে পারবে না, এক সময় স্টপ হতে থাকবে। সো খুব অল্প সময় যখন নিলাম, তখন এরকম একটা ডিফিউশন হলো, ডিফিউশনের একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, সে অল্প একটু বাধা দিল। আর একটু সময় যখন যাবে, তখন আরও ডিফিউশন হবে, আরও ডিফিউশন হবে, তাই তো? সো এই ইলেকট্রিক ফিল্ডের বাধাটা আরও বাড়তে থাকবে, আরও একটু সময় যাবে, ইলেকট্রিক ফিল্ডের বাধাটা মনে করো আরও একটু বাড়লো, বেড়ে মনে করো এই পোর্শনে আসছে। তা মনে করো এই যে এই উইথটা পেলাম, এই উইথটা, এটা তো ইলেকট্রিক ফিল্ডের একটা উইথ যেখানে ছিল, ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ নেগেটিভ চার্জের একটা প্রস্থ মনে করো, হ্যাঁ। এই উইথটা একটা মিনিমাম একটা রেঞ্জ আছে, ওই রেঞ্জে গেলে ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম হয়ে গেল। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এতটা শক্তিশালী হয়েছে যে এই চার্জগুলোকে আর ফ্লো হতে দিচ্ছে না। ইলেকট্রিক ফিল্ডটা এখন যথেষ্ট সময় আমি এন টাইপ পি টাইপকে কাছাকাছি রেখে ফেলেছি, রাখার ফলে ডিফিউশন প্রসেস হয়ে মাঝে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেছে, যে ইলেকট্রিক ফিল্ডটা এই প্রসেসটাকে এখন বাধা দিচ্ছে।
সো ইলেকট্রিক ফিল্ড এখন শক্তিশালী হয়ে গেছে, প্রসেসটাকে বাধা দিচ্ছে, এই প্রসেসটা ফার্দার আর কন্টিনিউ করবে না। সো ডিফিউশন প্রসেসটা স্টপ হয়ে যাবে। যখন বানালাম তখন এই যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, এই ইলেকট্রিক ফিল্ড তৈরির দরুন এখানে একটা ভোল্টেজ তৈরি হয়ে যাবে, সেই ভোল্টেজটার নাম হচ্ছে VBI, এর নাম হচ্ছে বিল্ট ইন পোটেনশিয়াল। এই যে পোটেনশিয়ালটা তৈরি হলো, এটা হচ্ছে এন টাইপ পি টাইপ দিয়ে যখন একটা সেমিকন্ডাক্টর বানালাম তখন নিজে থেকেই তৈরি হলো, এই জন্য নামটা বলা হচ্ছে বিল্ট ইন পোটেনশিয়াল। এই বিল্ট ইন পোটেনশিয়ালের মানটা কত বড় হবে তার একটা ইকুয়েশন আছে। এই ভিভিআই হবে KT ln ND ডিভাইডেড বাই NI স্কোয়ার, ই টু দি পাওয়ার বোধ হয়, লন না ই টু দি পাওয়ার আছে, দেখি কেটি বাই, এই যে কেটিকে আমি আলাদা করে লিখি নাই, আর ওখানে কেটিকে আমি আলাদা করে কেটিকে ভাঙলে আরও কিছু পাওয়া যাবে, ওইটা আমি দেখাবো না। এটা একটা 0.02 মিলিভোল্ট হচ্ছে এর মান, 0.02 ভোল্ট লন এন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কেটি বাই ই, এটা হচ্ছে 0.02 ভোল্ট। এটার একটা নির্দিষ্ট ফিক্সড মান আছে 0.02 ভোল্ট, এটা হচ্ছে ফিক্সড ভ্যালু। নির্দিষ্ট টেম্পারেচারের জন্য 300 কেলভিন টেম্পারেচারের জন্য এরকম একটা ইকুয়েশন পাওয়া যাবে। আচ্ছা, এখানে এই ইকুয়েশনটা কি মিন করতেছে, এই যে বিল্ট ইন পোটেনশিয়াল কত বড় হবে, এটা হচ্ছে VBI। এটা কিসের উপর নির্ভর করবে হচ্ছে, আচ্ছা এখানে দুইটা জিনিস, এনএ দিয়ে বোঝানো হচ্ছে অ্যাকসেপ্টর। আমি নামটা আগে বলি নাই, অ্যাকসেপ্টর মানে হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ করতে পারে, সে কী টাইপের মৌল, ইলেকট্রন যে নিতে পারবে সে কী টাইপের, হ্যাঁ পি টাইপ না এন টাইপ, পি টাইপ। যে ইলেকট্রন নিতে পারবে, যার বসার সিট আছে, সে হচ্ছে পি টাইপ। সো অ্যাকসেপ্টর যেটা, এটা হচ্ছে পি টাইপের মৌল। আর এনডি এটাকে বলা হচ্ছে ডোনার মানে ইলেকট্রন দান করলো, এটা হচ্ছে এন টাইপের মৌল। সো পি টাইপ এবং এন টাইপের ডোপিংয়ের উপর নির্ভর করবে, এই ভোল্টেজটা কত বড় হবে তা নির্ভর করবে অ্যাকসেপ্টর এবং ডোনারের কি পরিমাণ কনসেন্ট্রেশন আছে তার উপর নির্ভর করবে। আর হচ্ছে ইন্ট্রিনসিক যে কনসেন্ট্রেশন আছে, ইন্ট্রিনসিক সিলিকনের যে অ্যাটমিক কনসেন্ট্রেশন আছে তার উপর নির্ভর করবে, NI স্কোয়ার। সিলিকনের যে অ্যাটমিক কনসেন্ট্রেশন তার উপর নির্ভর করবে, আর কি পরিমাণ ডোপ করব তার উপর নির্ভর করবে। ওকে, একটা ম্যাথ দেয়া আছে স্লাইডে, যে বলা হচ্ছে যদি এন এর পরিমাণ, আচ্ছা এটা বোধহয় হয়ে গেছে, বলা হচ্ছে এন এর পরিমাণ 10⁻16 cm³ এবং ND এর পরিমাণ 10⁻17 cm³, NI এর পরিমাণ 1.5 × 10⁻10 cm³, এবং এটা যদি 300 কেলভিন তাপমাত্রায় আমরা বিল্ট ইন পোটেনশিয়াল ক্যালকুলেট করতে চাই, তাহলে এই সূত্রে বসায় দিলে ফাইনালি যে রেজাল্টটা ওরা পায়, এই সমস্ত তথ্য যখন এই ইকুয়েশনে আমি ইনপুট করব, ফাইনালি এই ভোল্টেজটা যেটা দাঁড়ায় 0.757 ভোল্ট। এই কথার একটা তাৎপর্য আছে। যদি আমি সিলিকন দিয়ে PN জাংশন তৈরি করি, সিলিকন ছাড়াও জার্মেনিয়াম হতে পারতো, কিন্তু জার্মেনিয়াম হলে এই বিল্ট ইন পোটেনশিয়াল একরকম হবে, সিলিকন হলে আর এক রকম হবে। ওকে, সো যদি সিলিকন হয় এই বিল্ট ইন পোটেনশিয়ালের মান নর্মালি 0.7 ভোল্ট হয়, আর জার্মেনিয়াম হলে 0.4 ভোল্টের আশেপাশে হয়। ওকে, সো যদি আমি বলে থাকি যে সিলিকন ম্যাটেরিয়াল, তাহলে ম্যাথের ভিতরে যদি সিলিকন বলা থাকে তাহলে বুঝে নিতে হবে এর বিল্ট ইন পোটেনশিয়াল হচ্ছে 0.7, আর যদি জার্মেনিয়াম বলা থাকে তাহলে বিল্ট ইন পোটেনশিয়াল হচ্ছে 0.4। ওকে, এটা ক্যালকুলেশন করে পাওয়া যায়। এখন আমি একটা PN জাংশন যখন তৈরি করলাম, আমি কিন্তু বলতে পারি ডিফাইন দ্য বিল্ট ইন পোটেনশিয়াল প্রসেস।
বিল্ট ইন পোটেনশিয়ালটা কীভাবে তৈরি হলো, বা এক্সপ্লেইন দ্য বিল্ট ইন পোটেনশিয়াল প্রসেস, বিল্ট ইন পোটেনশিয়াল কীভাবে তৈরি হলো সেই প্রসেসটা আমাকে এক্সপ্লেইন করো। তোমাকে কিন্তু তখন এক্সপ্লেইন করতে হবে পিএন জাংশন যখন তৈরি করলাম তখন ডিফিউশন হয়ে এন টাইপ থেকে পি টাইপে গেল, পি টাইপ থেকে এন টাইপে আসলো। এইরকম হওয়ার ফলে এই যে মাঝামাঝি আছে এন এবং পি এর যেখানে একে অপরের সাথে জোড়া লাগছে সেখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। সেই ইলেকট্রিক ফিল্ডটা যদি স্ট্রং এনাফ হয় তাহলে ডিফিউশন প্রসেসটা বন্ধ হয়ে যাবে। মোটামুটি যদি সিলিকন হয় এই ইলেকট্রিক ফিল্ডের জন্য ভোল্টেজ তৈরি হবে 0.7 ভোল্ট, যদি জার্মেনিয়াম হয় সেটা হবে 0.4 ভোল্ট। ওকে, ক্লিয়ার? বোঝা যাচ্ছে কি জিনিসগুলা, না বোরিং লাগতেছে? আচ্ছা, এখন আজকে আমি দুইটা জিনিস দেখাবো যে এই এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমি রিভার্স বায়াসড করব এবং ফরওয়ার্ড বায়াস করব, অর্থাৎ একটা সুইচের মতো করব। মানে আমি এই এন টাইপ সেমিকন্ডাক্টরকে কখনো বন্ধ করব, কারেন্ট চলাচলের জন্য বন্ধ করব, আবার কখনো কখনো খুলে দিব। ওকে, সো এই এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর মূলত ডায়োডের মতো কাজ করবে শেষ পর্যন্ত। ওকে, তা আমরা দেখি এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টরকে যদি রিভার্স বায়াসড করি তাহলে কি ঘটনা ঘটে। তাহলে এখন আমার কন্ডিশন হচ্ছে রিভার্স বায়াস পি এন জাংশন। আবারও আমি সেটা তৈরি করি। তাহলে আমার বিল্ট ইন পোটেনশিয়াল ছিল, মনে করো এখানে মনে করো প্রথমত অবস্থায় 2টা করে চার্জ ছিল, সাপোজ এটা কোনো তেমন কিছু না। নর্মালি যখন ছিল এই সেমিকন্ডাক্টরে আমি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই, তখন সেমিকন্ডাক্টরের যে বিল্ট ইন পোটেনশিয়াল ছিল তার বিল্ট ইন পোটেনশিয়াল তৈরি হওয়ার জন্য যে উইথটা ছিল এই উইথটা হচ্ছে ডাব্লিউডি, মনে করো ডাব্লিউডি ছিল। এখন আমি একে রিভার্সড বায়াস করব। রিভার্স বায়াস করার জন্য পোলারিটি খুব ভালোভাবে খেয়াল করতে হবে। পোলারিটি কীভাবে দিলে রিভার্স বায়াস হবে, পোলারিটি কীভাবে দিলে ফরওয়ার্ড বায়াস হবে। এটা দিব নেগেটিভ, এটা দিব পজিটিভ। যদি আমি কানেকশানটা এইভাবে দেই তাহলে এই পিএন জাংশনটা রিভার্সড বায়াসড হয়ে যাবে। ওকে, মানে রিভার্সলি বায়াসড হয়ে যাবে, মানে সে কারেন্ট তো কন্ডাক্ট করবে না, উল্টো আরও কারেন্ট অন্যভাবে চলাচলে বাধা করতে, মানে একদম জিরো করে দিবে কারেন্টটাকে, মনে করো কাছাকাছি। এখন এই রিভার্স বায়াসড হলে কারেন্ট চলবে না, কারেন্ট চলাচলে বাধা প্রদান করবে। এর বিহাইন্ডে ফিজিক্সটা কি, ফিজিক্সটা কীভাবে আসতেছে। ওকে, যখন রিভার্স বায়াসড করলাম, এই তো রিভার্স বায়াস, আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোথায় ছিল? সরি, এটাকে বায়াসিং হচ্ছে একটা সার্কিটকে কাজ করানোর জন্য মিনিমাম যে পরিমাণ ভোল্টেজ দিয়ে রাখতে হয়। একটা সার্কিট যে অন হবে কি অফ হবে, একটা সার্কিটকে অন করার জন্য যে পরিমাণ ভোল্টেজ দিচ্ছি সেটা হচ্ছে বায়াস ভোল্টেজ। মানে আমি ডায়োডকে অন করার জন্য মিনিমাম যে পরিমাণ ভোল্টেজ দিতে হয় ওইটাই হচ্ছে ওর বাইসিং ভোল্টেজ। বোঝা গেল? তুমি বাইসিংয়ের কথা বলতেছিলে। বাইসিং মানে ওকে কাজ করাইতে গেলে, মানে একটা কামলাকে কাজ করাইতে গেলে কিছু টাকা তো লোক দেখাইতেই হবে, তাই না? সেরকম এর মিনিমাম, যেমন সিলিকনের জন্য 0.7 ভোল্ট, তুমি যদি 0.7 ভোল্টের কম দাও ওই ডায়োডটা কাজই করবে না। সো ওকে কাজ করাইতে গেলে 0.7 ভোল্টের বেশি দিতে হবে। ওকে, সো আমি কি করতে যাচ্ছি, এটাকে রিভার্সড বায়াস করতে যাচ্ছি। রিভার্সড বায়াস করলে কি হবে, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ ভোল্টেজ তৈরি হবে, তাই তো? এর ইলেকট্রিক ফিল্ড থাকবে এদিক থেকে এদিকে। এখন এইখানে ইলেকট্রিক ফিল্ডটা এদিক থেকে এদিকে আসে, তাই তো? তাহলে এটা এন টাইপ, এটা পি টাইপ, এদিকে
এদিকে ইলেকট্রনকে সে দাবরানি দিচ্ছে যে তুই ওদিকে যাস না, তুই এদিকে আস, এদিকে হোলকে দাবরানি দিচ্ছে তুই এদিক না গিয়ে এদিকে যা, কিন্তু হোল তো যাওয়ার কথা ছিল এদিকে, যেহেতু কনসেন্ট্রেশন এদিকে কম, এই ইলেকট্রিক ফিল্ডটা ওদেরকে বাধা দিচ্ছে। এখন আমি এই ভোল্টেজটা এমনভাবে ক্রিয়েট করলাম যে ওই বাধাটা যাতে আরও বড় হয়, ওই বাধাটা যাতে আরও বড় হয়। ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন চিন্তা করো, এটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভে, আবার এটাও কিন্তু পজিটিভ থেকে নেগেটিভে একই দিকে। সো এইটা যদি হয় ইডি প্লাস ইএ, দুইটা মিলে বড় একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, মনে করো বড় একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, তখন এই পোটেনশিয়াল উইথ যেটা আছে এই উইথটা আরও বড় হবে, আরও বড় হবে। কিভাবে বড় হলো তাও বলতেছি। এই উইথটা আমার বেড়ে গেল, তাই তো? বেড়ে যাওয়ার কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করো, যখন ইলেকট্রিক ফিল্ড ছোটো ছিল সে কী করতেছিল, এখান থেকে ইলেকট্রনগুলো এদিকে সরাই দেওয়ার চেষ্টা করতেছিল। এখন যখন এক্সটার্নালি আরও একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, যেটা হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডের দিকের একই দিক, তখন এই ইলেকট্রিক ফিল্ডটাও তো এখান থেকে ইলেকট্রনগুলো এই সাইডে সরাই দেওয়ার চেষ্টা করবে। সো এই কিনারা থেকে ইলেকট্রনগুলো আরও সরে যাবে, সরে গেলে সেখানে পজিটিভ চার্জ তৈরি হবে। এদিকেও তাই, যেখানে হোলগুলো সরাই দিবে সো এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে। এই জন্যই মূলত ওখানে পোটেনশিয়াল উইথটা বাড়তে থাকবে। আর যদি বাড়ে তাহলে কারেন্ট কি যাবে, পাস হবে ভিতর দিয়ে। সো এটাকে বলতেছি আমি রিভার্স বায়াসড। সো বায়াসিং করার সময় যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করলাম সেই ইলেকট্রিক ফিল্ডটা এই বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ডের সাথে যোগ হয়ে গেছে। যোগ হয়ে যাওয়ার জন্য বড় একটা ইলেকট্রিক ফিল্ড হয়েছে। সেই ইলেকট্রিক ফিল্ডটা এখান এই ভিসিনিটি থেকে, এই বাউন্ডারির ভিসিনিটি থেকে, মানে কাছাকাছি যে জায়গাটা, সেখান থেকে ইলেকট্রন এবং হোলকে আরও দূরে সরাই দিছে। সো ডিপ্লেশন উইথ, ডিপ্লেশন উইথ কেন এইটাকে বলতেছি ডিপ্লেশন উইথ, অর্থাৎ কোনো মুভিং কোনো চার্জ নাই, স্ট্যাটিক চার্জ আছে। এই ডিপ্লেশন উইথে কোনো চার্জই থাকবে না, এই উইথটা আরও বাড়তে থাকবে। যেহেতু বাড়তিছে সেহেতু কোনো ইলেকট্রন এদিক থেকে এদিকে, কোনো হোল এদিক থেকে এদিকে আরও বেশি করে আসতে পারবে না। এজন্য এটাকে বলতেছি আমি রিভার্স বায়াসড। রিভার্স বায়াস করতে গেলে অবশ্যই এন টাইপের যে দিক আছে ওদিকে পজিটিভ দিতে হবে, এবং পি টাইপের যেদিক আছে সেদিকে নেগেটিভ দিতে হবে, এইটা খেয়াল রাখতে হবে। এন টাইপ যেদিকে থাকবে সেদিকে পজিটিভ অ্যাপ্লাই করতে হবে, পি টাইপ যেদিকে থাকবে সেদিকে নেগেটিভ অ্যাপ্লাই করতে হবে। তাই যদি করি তাহলে এটা রিভার্স বায়াসের মতো কাজ করবে। এর উল্টা যদি করি তাহলে ফরওয়ার্ড বায়াস হবে। অর্থাৎ ওই যে বিল্ট ইন পোটেনশিয়াল ভিতরে তৈরি হয়ে আছে ওইটাকে আমি একবার কমাইবো, একবার বাড়াইবো, একবার কমাইবো, একবার বাড়াইবো। যদি কমাই তাহলে সেটা কারেন্ট কন্ডাক্ট করবে, যদি বাড়াই সে কারেন্ট কন্ডাক্ট করবে না। এই মেকানিজমটাকে বলতেছি রিভার্স বায়াস অ্যান্ড ফরওয়ার্ড বায়াস। এখন ফরওয়ার্ড বায়াস হলে সেটা কেমন হয়? আমাদের কত সময় আছে আর? হ্যাঁ, আচ্ছা, অনেক সময় আছে। রিভার্স বায়াসের পোলারিটিটা খেয়াল রাখতে হবে। যদি এন সাইডে থাকে এন সাইডে পজিটিভ লাগাইতে হবে, পি সাইড থাকলে সেখানে নেগেটিভ লাগাইতে হবে। আচ্ছা, এখন আসি ফরওয়ার্ড। ফরওয়ার্ড বায়াসড, এখন আমি এই পিএন জাংশনটাকে ফরওয়ার্ড বায়াসড করতে চাই। ফরওয়ার্ড বায়াসড হলে কি ঘটনা ঘটে সেটা একটু দেখি। এখন ফরওয়ার্ড বায়াস করতে গেলে পি টাইপকে পজিটিভ দিতে হবে, মানে যেখানে পজিটিভ থাকবে সেখানে পজিটিভই দিতে হবে। সো পি টাইপকে আমি কি করব, এবার পজিটিভ দিব। এন টাইপকে কি করব আমি নেগেটিভ, যেহেতু এন মানে নেগেটিভ সো এনে নেগেটিভই লাগাইতে হবে, পিতে পজিটিভই লাগাইতে হবে। আর উল্টা করলেই সেটা রিভার্স বায়াস হয়ে যাবে। যখন প্লাস মাইনাস এরকম তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, এবার উল্টা দিকে হবে। এদিক ইলেকট্রিক ফিল্ড হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আর আমার বিল্ট ইন যে ইলেকট্রিক ফিল্ড ছিল নর্মাল ইলেকট্রিক ফিল্ড ছিল কোন দিকে, এদিক থেকে এদিকে, তাই না? এখন এর ডিরেকশান আর ওর ডিরেকশান একটু উল্টা হচ্ছে না? এটা গেল হচ্ছে ইডি ডেভেলপড বা নর্মালি তৈরি হয়ে আছে যে ইলেকট্রিক ফিল্ডটা, আর এখানে অ্যাপ্লাই করলাম যে ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে এরকম উল্টার দিকে ইএ। এটা ভেক্টর সাইন দেওয়া যেতে পারে, সমস্যা নেই, ইএ। সো একটা অপরটার উল্টা দিকে, তার মানে কি এই যে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হলো সেটা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিক। যেহেতু উল্টা দিক সে কী করবে, এই ইলেকট্রিক ফিল্ডটাকে আস্তে আস্তে ছোটো করার চেষ্টা। ভোল্টেজ কম থাকলে হয়তো কম ছোটো হবে, ভোল্টেজ বাড়াইলে তখন আরও বাড়তে হবে। মেকানিজমটা কি, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, এখানে আরও বেশি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো চাপ দিতে থাকবে এই ইলেকট্রনগুলোকে এইদিকে যাওয়ার জন্য, তাই না? তাহলে আস্তে আস্তে যেহেতু চাপ দিবে, একটা চাপের ভিতর আছে,
এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে আছে, সে উল্টা দিকে চাপ দিচ্ছে। এখন এই চাপটা যদি এই চাপ থেকে এইখানে একটা চাপ দিচ্ছে, আর ইলেকট্রনটাকে ইলেকট্রনটাকে এদিকে যাওয়ার জন্য একটা চাপ দিচ্ছে, আর ইলেকট্রনটাকে পিছনের দিকে যাওয়ার জন্য আরেকটা চাপ আসতেছে। এই ইলেকট্রিক ফিল্ড এই ইলেকট্রনগুলোকে বলছে যে বাবা তুই এদিকে আসিস না, কিন্তু এদিক দিয়ে আমি বড় সড়ো একটা চাপ দিচ্ছি, বড় সড়ো চাপ দিয়ে বলছি বাবা তুই এদিকে যা। যদি এই চাপটা থেকে এই চাপটা ছোট হয় তাহলে অবশ্যই ইলেকট্রনের দিকে যাবে। তখন যে ঘটনাটা ঘটবে, এই ডিপ্লেশন উইথের এই ডিপ্লেশন উইথটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। কোথায় গেল? ওই এক্সটার্নাল যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, সে চাপ দিয়ে আমার এই ইলেকট্রিক ফিল্ডটাকে ছোট করে ফেলেছে, তাই না? এখন ইকুইলিব্রিয়ামের কথা ছিল কি, যে নর্মালি এখানে 2টা করে চার্জ থাকার কথা, কিন্তু এখন একটা হয়ে গেছে। এখন কি ডিফিউশন আর বাধা দিতে পারবে? এখন ডিফিউশন আর বাধা দিতে পারবে না। এখন ইলেকট্রনগুলো পাস হতে থাকবে, এখন পাস করতে পারবে। কারণ নর্মাল কন্ডিশনে যখন দেখাইছি বিল্ট ইন পোটেনশিয়াল, মানে সাপোজ বলছি যে যখন নর্মাল কন্ডিশন ছিল তখন ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা ছিল, যে এখানে 2টা পজিটিভ, এখানে 2টা নেগেটিভ ছিল, তাই না? নর্মালি ছিল। কিন্তু যখন চাপের পরিমাণ বেড়ে গেছে, দেখা গেছে যে এখানে একটা পজিটিভ ভ্যানিশ হয়ে গেছে, এখানে একটা নেগেটিভ ভ্যানিশ হয়ে গেছে। যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে এর ইলেকট্রিক ফিল্ডের পরিমাণ কমে যাবে। এখন আগে কথা ছিল যে ওই সময় যদি 2টা করে চার্জ থাকে তবেই ডিফিউশন প্রসেস বাধাপ্রাপ্ত হবে। এখন 2টার জায়গায় একটা হয়ে গেছে, তাহলে ডিফিউশন প্রসেস বাধাপ্রাপ্ত হবে না। এখন ইলেকট্রনটা পাস করতে থাকবে, কারণ এইখানে যে ভোল্টেজ থাকার কথা ছিল সেই ভোল্টেজ এখন আর নাই, ভোল্টেজটা কমে গেছে, যার জন্য ইলেকট্রনটা সুন্দর মতো এদিক থেকে এদিকে পাস হতে থাকবে, আর হোলটা এদিকে দিয়ে পাস হতে থাকবে। এটাকে বলা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস যখন অ্যাপ্লাই করব, তখন বিল্ট ইন যে ইলেকট্রিক ফিল্ড বা বিল্ট ইন পোটেনশিয়াল, এই পোটেনশিয়ালটা কমতে থাকবে। এখানে চার্জের পরিমাণ কমতে থাকলে বিল্ট ইন পোটেনশিয়াল কমতে থাকবে। বিল্ট ইন পোটেনশিয়াল কমলে ও চার্জকে বাধা দেওয়ার ক্ষমতা আর থাকবে না। তখন এখানে অনেক বেশি কনসেন্ট্রেশন থাকার দরুন ডিফিউশন হয়ে এন টাইপ থেকে পি টাইপে যাবে এবং পি টাইপ থেকে এন টাইপে চলে আসবে। সো কারেন্ট ফ্লো করতে থাকবে, যেহেতু এপাশ ওপাশ পাস হচ্ছে ইলেকট্রন আর হোল, সো কারেন্ট ফ্লো হতে থাকবে। সো ফরওয়ার্ড বায়াসে অল টাইম কারেন্ট ফ্লো হতে থাকবে। কেন ফরওয়ার্ড বায়াস হলো? কারণ একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, যে ইলেকট্রিক ফিল্ডটা এই বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে, ভেক্টর সাম করলে তো ওটা ছোটো হয়ে যাবে, তাই না? এই জন্য কারেন্টটা পাস হতে থাকবে। ওকে, বোঝা গেল? আমি যদি রিভার্স বায়াসড এবং ফরওয়ার্ড বায়াসের মেকানিজম বলতে পারবা? পারা উচিত, কিন্তু না বুঝলে এখনও বলতে পারো। আচ্ছা, রিভার্স বায়াসের কথা যেটা বলছিলাম, এটা হচ্ছে, খেয়াল করো, এটা পি মানে কি? পজিটিভ। এন মানে কি? এটা নেগেটিভ। যদি একে রিভার্সড বায়াস করতে হয়, হলে এন এর দিকে পজিটিভ, পি এর দিকে নেগেটিভ। এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাই তো? এখন খেয়াল করো, যদি রিভার্সড বায়াস হয় তাহলে ইলেকট্রিক ফিল্ড পজিটিভ থেকে এইদিকে, আর এইদিকে নর্মাল ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ছিল? এই দিকেই ছিল, একই দিকে ছিল। সো অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড এবং বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড, দুইটার দিক একই। সো দুইটা একসাথে যোগ হয়ে যাবে, দুইটা একসাথে যোগ হলে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণটা বাড়বে, এটা বড় ইলেকট্রিক ফিল্ড হবে। যদি বড় ইলেকট্রিক ফিল্ড হয় তখন এ পাশের ইলেকট্রনগুলোকে সে আরও বেশি বাধা দিবে, এ পাশের হোলগুলোকে সে আরও বেশি বাধা দিবে। সো এই যে স্ট্যাটিক চার্জের বিল্ট ইন পোটেনশিয়ালটা আরও বেড়ে যাবে, বিল্ট ইন পোটেনশিয়ালের রিজনটার উইথটা আরও বেড়ে যাবে, এটা আরও বড় হয়ে যাবে, এটা আরও বড় হবে। সো কারেন্ট চলাচল, এই ডিপ্লেশন উইথটা এত বাড়বে যে কারেন্ট তো চলাচল করবেই না, বরং বাধা দিবে। এটা হচ্ছে রিভার্স বায়াস ছিল। রিভার্স বায়াসের ক্ষেত্রে কি হবে? অ্যাপ্লাইড ফিল্ড, যে ফিল্ডটা অ্যাপ্লাই করব ওই ফিল্ডের ডিরেকশান এবং বিল্ট ইন পোটেনশিয়ালের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান একই দিক, সেম ডিরেকশান। আর যদি ফরওয়ার্ড বায়াস হয় তাহলে অ্যাপ্লাইড ফিল্ড এবং বিল্ট ইন পোটেনশিয়ালের ফিল্ডটা একে অপরের উল্টা দিকে। সো অ্যাপ্লাইড ফিল্ডটা যদি বড় হয়, বিল্ট ইন পোটেনশিয়ালটা যদি ছোটো হয়, তাহলে ইলেকট্রনটা ডিফিউশন করে এপাশ থেকে ওপাশে যেতে পারবে, ওটা লাগবে না আজকে। ওটা আমরা অন্য কায়দায় নিব এখন থেকে। হ্যাঁ,
অন্য কায়দায় নিব। আচ্ছা, আচ্ছা এখন আমি আরেকটা জিনিস দেখাবো। এটা তো আমি দেখালাম যে রিভার্স বায়াস করা যায় আর ফরওয়ার্ড বায়াস করা যায়। এখন এর ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে কেমন, গ্রাফিক্যালি দেখতে কেমন, এই জিনিস আমি যে দুইটা জিনিস বোঝালাম এটা গ্রাফিক্যালি দেখতে কেমন। সো হ্যাঁ, সুইচ হিসেবে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা যায়, সুইচ হিসেবে ব্যবহার করা যায়। কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা ইংরেজিতে লিখতে হবে। আচ্ছা, এখন এই যে পিএন জাংশন বানাইলাম, এই যে পিএন জাংশন বানাইলাম, এই পিএন জাংশন বানানোর পরে, পিএন জাংশন বানানোর পরে এই যে বানালাম, বানানোর পরে এখানে এক্সট্রা একটা করে কন্ডাক্টর অ্যাড করা হয়, এক্সট্রা একটা করে কন্ডাক্টর অ্যাড করা হয়, কারণ এখানে একটা ভোল্টেজ দিতে গেলে একটা কন্ডাক্টর থাকতে হবে, তাই না? ওই পিএন জাংশনের দুই পাশের সাইডে একটা করে কন্ডাক্টর ইউজ করা হয়। যখন এই ধরনের একটা মেকানিজম চলে আসবে কন্ডাক্টর সহ, সেটাকে আমরা বলবো একটা ডায়োড। একটা ডায়োড, ডায়োডের ডিরেকশন হবে, এটা যদি পি হয়, এটা যদি এন হয়, তাহলে ডিরেকশনটা হবে এরকম। এটা হচ্ছে ডায়োডের সিম্বল। এটা হচ্ছে ডায়োডের সিম্বল। এখানে এইটা দিয়ে বোঝানো হচ্ছে কারেন্টটা এদিক দিয়ে এদিকে পাস হতে পারবে না, কখনোই না। সো এদিক থেকে এদিকে কখনোই আসবে না, আর কারেন্ট শুধুমাত্র এই ডিরেকশনেই পাস হতে পারবে। এই সিম্বলটা দিয়ে বোঝানো হচ্ছে কারেন্টটা এদিক থেকে এদিকে আসতে পারবে না, কারেন্টটা শুধু এদিক থেকে এদিকে যেতে পারবে। ওকে, এটাকে বলা হচ্ছে অ্যানোড, এটাকে বলা হচ্ছে ক্যাথোড। সো এইটাকে যদি ফরওয়ার্ড বায়াস করতে হয়, এটাকে যদি ফরওয়ার্ড বায়াস করতে হয়, তাহলে এখানে পজিটিভ দিতে হবে, এখানে নেগেটিভ দিতে হবে, কারণ এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ। ওকে, সো এদিক দিয়ে শুধু কারেন্ট পাস করতে পারবে, এদিক দিয়ে কোনো কারেন্ট পাস করতে পারবে না। বোঝা গেল? সো ডায়োডের সিম্বল যেখানেই আছে, যেদিকে মাথার দিকে তীর চিহ্ন আছে ওই দিকেই কারেন্ট পাস হবে, উল্টা দিক দিয়ে কারেন্ট পাস হতে পারবে না নর্মালি। ধরে নাও নর্মালি, এর এক্সেপশনাল আছে, পরবর্তী দেখব। আমরা শুধু আজকে এর ক্যারেক্টারিস্টিক্সের ছবিটা দেখেই ছেড়ে দেব। এখন ডায়োডে যে কারেন্টটা পাস হয় ফরওয়ার্ড বায়াসে, সেই কারেন্টের ইকুয়েশন হচ্ছে আইডি। ওকে, আইডির দুইটা ভাগ আছে, আইএস স্যাচুরেশন কারেন্ট, ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ভিটি মাইনাস 1। ইকুয়েশনটা কীভাবে আসছে সেটা আমাদের না জানলেও চলবে, কিন্তু ইকুয়েশনটা আমাদের ডিরেক্ট মুখস্থ রাখা লাগবে, যে ডায়োডের ফরওয়ার্ড বায়াস কারেন্টসের ইকুয়েশন হচ্ছে এটা। এটা হচ্ছে ভিডি হচ্ছে অ্যাপ্লাইড ফিল্ড, ভিডি হচ্ছে অ্যাপ্লাইড ফিল্ড, ভিটি হচ্ছে থার্মাল ভোল্টেজ মাইনাস 1। এই দুইটা জিনিস মনে রাখলে হচ্ছে। আর এটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। রিভার্স স্যাচুরেশন কারেন্ট এর একটা মিনিং আছে। রিভার্স স্যাচুরেশন কারেন্ট মানে হচ্ছে যে ফরওয়ার্ড বায়াস না হলেও রিভার্স বায়াসে হালকা লিকেজ কারেন্ট ফ্লো হয়, মানে কারেন্টটা তো এদিক থেকে এদিকে যাওয়ার কথা নর্মালি, কিন্তু দেখা গেল যে যদি এখানে রিভার্স বায়াস করি, বড় রিভার্স বায়াস করি, তাহলে এখানে তো এন টাইপ হলে এর ভিতরে কিছু হোল আছে, হোল আছে না, মাইনরিটি ক্যারিয়ার হোল আছে না, সেই মাইনরিটি ক্যারিয়ারগুলো একটু ফ্লো করে, সেটা অল্প পরিমাণে। সেই কারেন্টটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, যেটা এই উল্টা দিকে যায়। এটা হচ্ছে পজিটিভ দিক আর এটা হচ্ছে নেগেটিভ দিক। এটা এই জন্য যেহেতু উল্টা দিকে যাচ্ছে, সো এটার নাম হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। সো যেদিকে যাওয়ার কথা ছিল তার উল্টা দিকে মাইনরিটি ক্যারিয়ারের জন্য যে কারেন্টটা আসে এটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট। ওকে, এখন আমরা একটু ক্যারেক্টারিস্টিক্সটা দেখি যে এর দুইটা ম্যাথ আছে। আগামী ক্লাসে আমি একটু বোঝানোর চেষ্টা করবো, জাস্ট ক্যারেক্টারিস্টিক্সটা একটু এঁকে দেখাই, তারপরে ছেড়ে দিব। ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমি আগামী ক্লাসে ডিটেইলে আলোচনা করব। আচ্ছা, হ্যাঁ, ডায়োডের কারেন্টের ইকুয়েশনটা ছিল আইডিআই, একটু কনসেন্ট্রেশন, অল্প একটু, আর একটু, আইএস ই টু দি পাওয়ার ভিডি ডিভাইডেড বাই ভিটি মাইনাস 1। ই টু দি পাওয়ার মানে কি? এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মানে কি? কার্ভটা কেমন হবে? নর্মালি এইরকম উঠে এইরকম হবে, তাই না? সো ডায়োডের যদি আমি এদিকে
ভোল্টেজ, এদিকে ভোল্টেজ ভিডি, এদিকে হচ্ছে কারেন্ট আইডি, এভাবে প্লট করতে থাকে, তাহলে এইটা হচ্ছে মনে করো যেহেতু সিলিকনের এটা হচ্ছে 0.7 ভোল্ট, 0.7 ভোল্টে আসলেই সে ডিরেক্ট অন হয়ে যাবে, তাই না? সো এটা ইকুয়েশনটা এমন শুরু হবে, এমন শুরু হবে, এমন শুরু হবে, আরও খারাপ হবে, এটা অনেক সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট, বিল্ট ইন পোটেনশিয়াল যেহেতু 0.7 ভোল্ট, সো 0.7 ভোল্ট দিলে পরেই সে অন হয়ে যাবে। এই 0.7 ভোল্টের পরে এসে দেখো সে অন হয়েছে খুব ভালো মতো, 0.7 ভোল্টের আগে কারেন্ট খুব কম কন্ডাক্ট করছে, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের জন্য এরকম। তুমি বেশি দিতে পারো, সমস্যা নেই, 0.7 ভোল্ট হচ্ছে মিনিমাম, 0.7 ভোল্টের আগে দিলে সে ঠিকঠাক কাজ করবে না, ওটা থ্রেশহোল্ড ভোল্টেজের মতো অনেকটা। আর নেগেটিভ দিকে যেহেতু মাইনাস ভিডি, আমি পজিটিভ ভোল্টেজ দিতে পারি, আবার নেগেটিভ ভোল্টেজ দিতে পারি। নেগেটিভ ভোল্টেজ দিলে যেটা হবে, এটা এখনই এক্সপ্লেন করব না, আগামী ক্লাসে এসে এক্সপ্লেন করব। এটা ভালো হলো না, এক সময় ব্রেকডাউন হয়ে যাবে, এক সময় ব্রেকডাউন হয়ে যাবে। এটার নাম হচ্ছে মাইনাস VZK, এটা হচ্ছে রিভার্স বায়াস। অর্থাৎ আমি যদি রিভার্স বায়াস ভোল্টেজটা অনেক বড় দিয়ে ফেলি, যেটা ওর রেঞ্জের বাইরে, সেক্ষেত্রে ডায়োডটা পুরো নষ্ট হয়ে যাবে। সেটাই মেন করতেছে এটা, যে নেগেটিভ দিকেও কারেন্ট পাওয়ার কথা না তো, কিন্তু কারেন্ট পাচ্ছি কেন, তখন কারেন্টটা মানে ডায়োডটাই পুড়িয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এত বেশি পরিমাণে ভোল্টেজ দিয়ে ফেলেছি। রিভার্স বায়াসে এত ভোল্টেজ দিয়েছি যে মাইনরিটি ক্যারিয়ারের জন্যই আমি এখন কারেন্টটাকে, ম্যাটেরিয়ালটাকেই নষ্ট করে সে কারেন্ট তৈরি করতেছে। ওকে, আমি এই জিনিসটা আগামী ক্লাসে ডিটেইলে বোঝাবো, আজকে ক্লাসে একটু বলে রাখলাম। সো পজিটিভ দিকে হচ্ছে 0.7 ভোল্টের বেশি দিলেই সে অন হয়ে যাবে, সো এক্সট্রা লার্জ কারেন্ট পাবো। 0.7 ভোল্টের আগে খুব বেশি পাবো না, কারণ 0.7 হচ্ছে তার মিনিমাম ভোল্টেজ। ওকে, যেটা বিল্ট ইন পোটেনশিয়াল বলছিলাম, বিল্ট ইন পোটেনশিয়াল এক্সিড করলেই আমি এক্সট্রা কারেন্ট পাবো। আর এদিকে এই নেগেটিভ দিকে যদি আমি ভোল্টেজের পরিমাণ অনেক বাড়াই দিই, এর রেঞ্জের থেকেও বেশি, তাহলে ডায়োডটা পুরো নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে তা আগামী ক্লাসে আমি এক্সপ্লেইন করব। ওকে।